নমস্কার। আজকে আমরা অস্কার ওয়াইল্ডের লেখা দ্য মডেল মিলিনিয়ার এই যে গল্পটি রয়েছে ক্লাস 11-এ, সেই গল্পটির আমরা লাইন বাই লাইন মানে পড়ব। অস্কার ওয়াইল্ড, যিনি 1854 সালে জন্মেছিলেন এবং 1900 সালে তিনি মারা যান, তিনি মূলত একজন আইরিশ নাট্যকার, কবি এবং ঔপন্যাসিক ছিলেন। তিনি অনেক বিখ্যাত লেখা লিখেছেন, যেরকম আমরা সেলফিশ জায়েন্ট নামক গল্পটি পড়েছি, অত্যন্ত বিখ্যাত একটি লেখা। তাছাড়াও রয়েছে আর্ট ফর আর্টস সেক, এরকম ধরনের আরও অনেক তার উল্লেখযোগ্য লেখা রয়েছে। আজকে আমরা মূলত তাঁরই লেখা দ্য মডেল মিলেনিয়ার, যেটা হচ্ছে একাদশ শ্রেণীতে রয়েছে, সেটির আমরা লাইন বাই লাইন পড়ার চেষ্টা করছি। প্রথম রয়েছে, আনলেস ওয়ান ইজ ওয়েলদি দেয়ার ইজ নো ইউজ ইন বিং আ চার্মিং ফেলো। আনলেস কথাটিকে না অর্থে ব্যবহার করা হয়। আনলেস ওয়ান ইজ ওয়েলদি অর্থাৎ যদি কেউ ধনী না হয়, ওয়েলদি মানে হচ্ছে ধনী, ধনী যদি কেউ না হয়, দেয়ার ইজ নো ইউজ ইন বিং আ চার্মিং ফেলো। চার্মিং ফেলো কথার অর্থ হলো আকর্ষণীয় কেউ, অর্থাৎ যাকে দেখতে সুদর্শন বা দেখতে সুন্দর। যদি অর্থাৎ এখানে বলতে চাওয়া হলো যে যদি তোমার টাকা পয়সা না থাকে তাহলে তোমার বাহ্যিক রূপ নিয়ে কোনো লাভ নেই। রোম্যান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ। রোম্যান্স বা প্রেম বা ভালোবাসা, সেগুলো আসলে ধনীদের অধিকার। নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড। আনএমপ্লয়েড কথার অর্থ হলো বেকার। এটি আসলে বেকারদের পেশা নয়, অর্থাৎ রোম্যান্স করা কিংবা প্রেম অথবা ভালোবাসা, সেগুলি আসলে ধনী লোকেরা করতে পারেন। তোমার যদি টাকা পয়সা না থাকে, তুমি যদি বেকার হও, তাহলে তোমার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। দ্য পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোজেইক। দ্য পুয়ার অর্থাৎ গরিবরা, শুড বি প্র্যাকটিক্যাল তাদের বাস্তববাদী হওয়া উচিত বা বাস্তব সম্পর্কে চিন্তাভাবনা করা উচিত, অ্যান্ড প্রোজেইক মানে সাধারণ হওয়া উচিত, সাধারণভাবে তাদের জীবনযাপন করা উচিত। ইট ইজ বেটার টু হ্যাভ আ পারমানেন্ট ইনকাম দ্যান টু বি ফ্যাসিনেটিং। ইট ইজ বেটার অর্থাৎ এটা খুবই ভালো, টু হ্যাভ মানে থাকা, পারমানেন্ট ইনকাম, পারমানেন্ট ইনকাম কথার অর্থ হলো একটি স্থায়ী আয়, দ্যান মানে থেকে, টু বি ফ্যাসিনেটিং আকর্ষণীয় হওয়া, অর্থাৎ সুদর্শন বা আকর্ষণীয় বেকার হওয়ার থেকে একটা স্থায়ী আয় থাকা খুবই ভালো। দিজ আর দ্য গ্রেট ট্রুথস অফ মডার্ন লাইফ। এটি হলো আমাদের জীবনের চরম সত্য। দিজ আর দ্য গ্রেট ট্রুথস অফ মডার্ন লাইফ অর্থাৎ এগুলি হলো আধুনিক জীবনের বড় সত্য। মডার্ন লাইফ কথার অর্থ হলো আধুনিক জীবন। হুইচ হিউই আরস্কিন নেভার রিয়েলাইজড। যেটা হিউই আরস্কিন কখনোই অনুভব করেনি। এখানে HUGHI এটাকে আমরা হিউই বলে উচ্চারণ করব। হিউই আরস্কিন তিনি কখনোই এটা অনুভব করেননি বা বুঝতে পারেননি। তারপরের লাইনে আছে, পুয়ার হিউই ইন্টেলেকচুয়ালি উই মাস্ট অ্যাডমিট হি ওয়াজ নট অফ মাচ ইম্পর্টেন্স। পুয়ার হিউই অর্থাৎ বেচারা হিউই বা হতভাগ্য হিউই, ইন্টেলেকচুয়ালি অর্থাৎ বুদ্ধিমত্তার দিক থেকে বা মেধার দিক থেকে, উই মাস্ট অ্যাডমিট আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, হি ওয়াজ নট মাচ ইম্পর্টেন্স তেমন তার কোনো গুরুত্ব ছিল না, অর্থাৎ তার বুদ্ধি অত বেশি ছিল না। হি নেভার সেইড আ ব্রিলিয়ান্ট অর ইভেন অ্যান ইল-নেচার্ড থিং ইন হিজ লাইফ। সে জীবনে কখনো কোনো উজ্জ্বল বা দুষ্ট কিছু বলেনি, অর্থাৎ সে তার জীবনে কখনো বিশাল ভালো কিছুও বলেনি, আবার বিশাল খারাপ কোনো কথাও কখনো বলেনি, অর্থাৎ তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। বাট দেন হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং উইথ হিজ ক্রিস্প ব্রাউন হেয়ার, হিজ ক্লিয়ার কাট প্রোফাইল অ্যান্ড হিজ গ্রে আইস। বাট দেন হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং, কিন্তু যদিও তিনি ছিলেন অত্যন্ত সুন্দর, উইথ হিজ ক্রিস্প ব্রাউন হেয়ার তার কোঁকড়ানো কালো চুল, কোঁকড়ানো বাদামি চুল, ব্রাউন হেয়ার, হিজ ক্লিয়ার কাট প্রোফাইল অর্থাৎ তার অত্যন্ত সুন্দর মুখের ফেস, অর্থাৎ মুখের ফেসের যে কাট বা মুখের ফেসের যে বর্ণনা সেটা দেওয়া হয়েছে, অর্থাৎ ওনার মুখটা অত্যন্ত সুন্দর ছিল, অ্যান্ড হিজ গ্রে আইস এবং তার ধূসর রঙের চোখ। তিনি ছিলেন অসাধারণ সুদর্শন এবং
তার বাদামি চুল, কোঁকড়ানো কালো চুল বা টকটকে বাদামি চুল এবং তার স্পষ্ট সুন্দর মুখশ্রী। হি ওয়াজ অ্যাজ পপুলার উইথ মেন অ্যাজ হি ওয়াজ উইথ উইমেন। হি ওয়াজ অ্যাজ পপুলার উইথ মেন অর্থাৎ তিনি মানুষের মধ্যে অর্থাৎ পুরুষদের মধ্যে, এখানে যে পুরুষদের মাঝে যেমন জনপ্রিয় ছিলেন তেমন তিনি নারীদের মাঝেও কিন্তু জনপ্রিয় ছিলেন। অর্থাৎ পুরুষ এবং মহিলা নির্বিশেষে সবার মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। অ্যান্ড হি হ্যাড এভরি অ্যাকমপ্লিশমেন্ট এক্সেপ্ট দ্যাট অফ মেকিং মানি। অ্যান্ড হি হ্যাড এভরি অ্যাকমপ্লিশমেন্ট, অ্যাকমপ্লিশমেন্ট কথার অর্থ হচ্ছে গুণ, অর্থাৎ তার সব রকম গুণ ছিল, শুধুমাত্র টাকা রোজগার করবা বা টাকা রোজগার করা ছাড়া। তার টাকা রোজগার বিষয়টা বাদ দিয়ে আর বাকি সমস্ত গুণ কিন্তু তার মধ্যে ছিল, এটাই এখানে বলতে চাওয়া হয়েছে। তার পরের লাইন কি আছে? হিজ ফাদার হ্যাড bequeathed him his cavalry sword and a history of the peninsular war in 15 volumes. His father অর্থাৎ তার বাবা had bequeathed কথার অর্থ কি না, bequeathed কথার অর্থ হলো সম্পত্তি দিয়ে যাওয়া, অর্থাৎ কারোর পৈতৃক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওয়াকে bequeathed বলতে পারি। মানে তার বাবার যে সম্পত্তি তিনি পেয়েছিলেন সেটার মধ্যে রয়েছে ক্যাভেলারি শোয়ার্ড। ক্যাভেলারি শোয়ার্ড বলতে ক্যাভেলারি তরবারি, যেটাকে আমরা অশ্বারোহীদের তরবারি বলতে পারি। অ্যান্ড আ হিস্ট্রি অফ পেনিনসুলার ওয়ার, যেটি মূলত মানে পেনিনসুলার যুদ্ধের ইতিহাস একটি বই, যেটা হচ্ছে 15 ভলিউমস রয়েছে, 15 খণ্ডে লেখা একটি পেনিনসুলার যুদ্ধের ইতিহাস তিনি পেয়েছিলেন, যেটা মূলত ইউরোপের একটি যুদ্ধের বর্ণনা রয়েছে। হিউই হাং দ্য ফার্স্ট ওভার হিজ লুকিং গ্লাস, অর্থাৎ হিউই ঝুলিয়ে রেখেছিলেন প্রথম জিনিসটিকে তার লুকিং গ্লাস। লুকিং গ্লাস কথার অর্থ কি? লুকিং গ্লাস কথার অর্থ হলো যেটাতে আমরা মুখ দেখি, সেই মুখ দেখার বিষয়টাকে বলা হয় কি বলতে পারি আমরা না, লুকিং গ্লাস। যে আয়নায় আমরা মুখ দেখি সেই আয়নার ওপরে, অর্থাৎ আয়নাটিকে দেওয়ালের সঙ্গে সেট করা ছিল এবং তার ওপরে তরবারিটিকে রাখা ছিল। পুট দ্য সেকেন্ড অন আ সেলফ বিটুইন রাফস গাইড অ্যান্ড দ্য বেইলিস ম্যাগাজিন। বেইলিস ম্যাগাজিন অর্থাৎ দ্বিতীয় জিনিসটি, অর্থাৎ হিস্ট্রি অফ পেনিনসুলার ওয়ার যে 15 ভলিউমসের যে বইটি, সেটিকে রাখা ছিল রাফস গাইডের একটা বই, অ্যান্ড বেইলিস ম্যাগাজিন, এবং বেইলির ম্যাগাজিনের মাঝখানে সেটিকে রাখা ছিল। রাফস গাইড যে একটি বই সেটা রাফস গাইড, আর একটা হচ্ছে বেইলিস ম্যাগাজিন বা বেইলির ম্যাগাজিন, তার মাঝখানে এটিকে রাখা ছিল। অ্যান্ড লিভড অন 200 a year that an old aunt allowed him. অ্যান্ড লিভড অর্থাৎ তিনি বেঁচে ছিলেন ঠিক নয়, তার জীবন অতিবাহিত করতেন। অন 200 a year that an old aunt allowed him, তার একজন বৃদ্ধা আন্ট ছিলেন বা আন্ট ছিলেন যে তাকে 200 পাউন্ড করে 1 বছরে দিত এবং সেই টাকা দিয়েই তার জীবন অতিবাহিত করতেন তিনি। তার জীবনটা চলতো এভাবেই, ওই বছরে 200 পাউন্ড নিয়ে। হি হ্যাড ট্রাইড এভরিথিং, সে সমস্ত কিছুই চেষ্টা করেছিল বা সব কিছু করবার চেষ্টা করেছিল। হি হ্যাড গন অন দ্য স্টক এক্সচেঞ্জ ফর 6 months. হি হ্যাড গন তিনি গিয়েছিলেন অন দ্য স্টক এক্সচেঞ্জ কথার অর্থ হলো শেয়ার বাজার, ফর 6 months 6 মাসের জন্য। 6 মাসের জন্য তিনি শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করেছিলেন। যেরকমটা আমরা এখনও দেখতে পাই যে অনেকে শেয়ার মার্কেটে টাকা লাগান, অনেক সময় তারা লাভবান হন এবং অনেক সময় ক্ষতি হয়। যেহেতু শেয়ারের দাম ওঠে আবার পরে জিনিসের দামপত্র কমে যায়, বেড়ে যায়, এরকম হয়। তারপরের যে লাইনটা রয়েছে, বাট হোয়াট ওয়াজ আ বাটারফ্লাই টু ডু অ্যামাং বুলস অ্যান্ড বিয়ার্স। বাট হোয়াট ওয়াজ আ বাটারফ্লাই টু ডু, কিন্তু একটি প্রজাপতির কি করার আছে অ্যামাং বুলস অ্যান্ড বিয়ার্স, অর্থাৎ ষাঁড় এবং ভাল্লুকদের মধ্যে। এটা কেন বলা হয়েছে?
এই যে লাইনটা, এই যে শেয়ার বাজারের যে দাম ওঠে এবং পড়ে, অর্থাৎ যারা জানে যে এখন হচ্ছে শেয়ার বাজারের দাম উঠতে পারে তাদেরকে মানে তুলনা করা হয় ষাঁড়ের সঙ্গে, এবং ভাল্লুকদের সঙ্গে তুলনা করা হয় যারা জানে যে শেয়ার বাজারের দাম কখন নামতে পারে, কিন্তু একটা প্রজাপতির সে সম্পর্কে ধারণা থাকা কোনো মতেই সম্ভব নয়। অর্থাৎ এখানে বোঝাতে চাওয়া হয়েছে যে হিউইর কোনো রকমভাবে কোনো ধারণা ছিল না যে শেয়ার বাজারের কোন সময় টাকা লাগানো উচিত বা কোন সময় শেয়ার কেনা উচিত অথবা কোন সময় শেয়ার বিক্রি করা উচিত, সেই সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। হি হ্যাড বিন আ টি মার্চেন্ট ফর আ লিটল লঙ্গার, তিনি বেশ কিছু সময় ধরে তিনি একজন চা ব্যবসায়ী হিসেবে নিযুক্ত ছিলেন বা চা ব্যবসা করতে আরম্ভ করেছিলেন। বাট হ্যাড সুন টায়ার্ড অফ পিকো অ্যান্ড সুচং, অর্থাৎ তিনি পিকো এবং সুচং এগুলো আসলে এক ধরনের চা, এবং সেই পিকো এবং শচুং কথাটা বললে বেটার হবে। পিকো এবং শচুং এই যে চাগুলি, এই চাগুলি তিনি বিক্রি করতেন, এবং দেখা গেল যে তিনি হ্যাড সুন টায়ার্ড মানে ক্লান্ত হয়ে পড়া, এখানে বলতে চাওয়া হচ্ছে যে তিনি বিরক্ত হয়ে পড়লেন, চা ব্যবসাটাও তার অতটা করতে ভালো লাগলো না। দেন হি হ্যাড ট্রাইড সেলিং ড্রাই সেরি, তারপর তিনি শুকনো সেরি বা সেরি নামক এক ধরনের মাদকজাত দ্রব্য বা মদ বলতে পারি, যেটি মূলত স্পেনের মানুষেরা খান, যেটি খিদে বাড়াতে সাহায্য করে, তো সেই ধরনের মদ ড্রাই সেরি সেগুলো বিক্রি করার শুরু করলেন। দ্যাট ডিড নট অ্যান্সার, যেটার থেকে কোনো উত্তর পেলেন না, অর্থাৎ এই ব্যবসাটাও চললো না। দ্য সেরি ওয়াজ আ লিটল টু ড্রাই, অর্থাৎ সেরি বোধ হয় একটু বেশিই শুকনো ছিল। এখানে লেখক একটু হাস্যকরভাবে বা হাস্যরসাত্মকভাবে বললেন যে মনে হয় এই সেরি একটু বেশি শুকনো হয়ে পড়েছিল, সে কারণেই বোধ হয় সে বিক্রি করে উঠতে পারেনি। এটা একটা মজার কথা বলে হয়েছে আর কি, যে অনেকে বলে যে এই আমগুলো বা এই কলাগুলো হচ্ছে এরকম কলা, আমরা যখন খাই কলা আমরা কীরকম দেখতে পাই, যে খুব সুন্দর, একটুখানি খুব নরম হবে না, খুব শক্ত হবে না, সেই ধরনের কলাকে আমরা খেতে ভালোবাসি। কিন্তু কলা যদি প্রচণ্ডভাবে নরম হয়ে যায় তখন অনেকে বলে না যে কলাটা একটু মনে হয় বেশি পেকে গেছে, অর্থাৎ কলাটা নষ্ট হয়ে গেছে, কলাটা একদম নরম হয়ে গেছে। সেরকমভাবেই এখানে বলা হয়েছে যে সেরি বোধহয় একটু বেশিই শুকনো হয়ে গিয়েছিল, সে কারণে সে বিক্রি করতে পারেনি বা তার ব্যবসাটা চলেনি। আলটিমেটলি হি বিকেম নাথিং, a delightful, ineffectual young man with a perfect profile and no profession. শেষ পর্যন্ত তিনি কিছুই হতে পারলেন না, কেবলমাত্র একজন মনোমুগ্ধকর কিন্তু অকার্যকর যুবক বা একটা বেকার যুবক, যার খুব সুন্দর একটা মুখের বা মুখশ্রী ছিল, অর্থাৎ দেখতে তিনি সুন্দর ছিলেন কিন্তু কোনো পেশা ছিল না। আলটিমেটলি মানে হলো শেষ পর্যন্ত হি বিকেম নাথিং, তিনি কিছুই হতে পারলেন না। আর ডিলাইটফুল অর্থাৎ একজন মনোমুগ্ধকর, যা মনকে আনন্দ দেয়। ইনএফেকচুয়াল অর্থাৎ অকার্যকর, অকর্মণ্য, যার কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারছে না, সেই ধরনের একজন যুবক, ইয়ং ম্যান। উইথ আ পারফেক্ট প্রোফাইল, যার একটা নিখুঁত মুখশ্রী রয়েছে। অ্যান্ড নো প্রফেশন, এবং কোনো পেশা নেই, সেই ধরনের একটি মানুষে তিনি পরিণত হলেন। টু মেক ম্যাটার্স ওয়ার্স, এবং তার পরিস্থিতিকে আরও খারাপ করার জন্য হি ওয়াজ ইন লাভ, অর্থাৎ তিনি প্রেমে পড়লেন। তার যে বর্তমান পরিস্থিতি সেটাকে যাতে আরও খারাপ হয় সে কারণে তিনি প্রেমে পড়লেন। অর্থাৎ এখানে বলতে চাওয়া হয়েছে প্রেম বিষয়টা ভালো জিনিস নয়, প্রেম করতে গেলে টাকা পয়সার দরকার রয়েছে, বা অনেক সময় দেখা যায় যে কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে, সেটা বোঝানোর জন্য লেখক এখানে বুঝিয়েছেন যে প্রেম করলে মানে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়, সেটা বোঝানোর জন্য এখানে লেখক লিখেছেন যে তার যাতে অবস্থাটা আরও খারাপ হয়ে যায় সে কারণে তিনি প্রেমে পড়লেন। এখানে কিন্তু কবি এটা একটা হাস্যরসাত্মকভাবে বলেছেন। তারপরে যেটা আছে, দ্য গার্ল হি লাভড ওয়াজ লরা মার্টন, অর্থাৎ তিনি যে মেয়েটিকে ভালোবাসতেন তার নাম ছিল লরা মার্টন।
the daughter of the daughter of a retired colonel who had lost his temper and his digestion in India, যিনি তার মেজাজ এবং হজম শক্তি দুটোই ভারতে হারিয়ে ফেলেছিলেন and had not never found either of them again, অর্থাৎ সেগুলোকে আর তিনি কখনোই ফিরে পাননি। অর্থাৎ এখানে বলতে চাওয়া হয়েছে যে হিউই যাকে ভালোবাসত তার নাম ছিল লর্ডা মার্টন, তিনি আসলে একজন অবসরপ্রাপ্ত কর্নেলের কন্যা ছিলেন। যেই অবসরপ্রাপ্ত কর্নেল তার মেজাজ খিটখিটে ছিল, অর্থাৎ মেজাজ হারিয়েছেন মানে কি, তার মেজাজ অত্যন্ত খিটখিটে এবং তার হজম শক্তি অত্যন্ত খারাপ ছিল। তার হজম শক্তির সমস্যা ছিল, যেটা তিনি ভারতে যাওয়ার সময় তার সঙ্গে ঘটেছে এবং সেখান থেকেই তার মেজাজ একটু খিটখিটে এবং তিনি বা তার হজম শক্তি অতটা ভালো নয়, এটা বোঝাতে চাওয়া হয়েছে। লরা অ্যাডোর্ড হিম অ্যান্ড হি ওয়াজ রেডি টু কিস হার shoestrings. লরা অ্যাডোর্ড হিম অর্থাৎ লরা তাকে ভালোবাসত। লরা বলতে যে মেয়েটির কথা বলা হলো, হিউইকে সে ভালোবাসত। অ্যান্ড হি ওয়াজ রেডি টু কিস হার shoestrings. এখানে হি বলতে কে না হিউই। হিউই তার জুতোর ফিতে চুমু খেতেও প্রস্তুত ছিল, মানে হিউইও লরাকে এতটাই ভালোবাসত যে সে তার জুতোর ফিতেতেও চুমু খেতে প্রস্তুত ছিল। এটা বলতে চাওয়া হয়েছে যে হিউই এবং লরা দুজনকে অত্যন্ত ভালোবাসত। They were the handsomest couple in London and had not a penny piece between them. They were the handsomest couple. handsomest বলতে কি সবচেয়ে সুদর্শন, কাপল মানে যুগল, ইন লন্ডন, লন্ডনের যারা সুদর্শন ছিলেন তাদের মধ্যে সবচেয়ে সুদর্শন বা সবচেয়ে সুন্দর দেখতে ছিল তারা, এবং তাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না। পেনি বলতে এখানে টাকা পয়সা বলা হয়েছে। তাদের টাকা পয়সা ছাড়াও তাদের মধ্যে অত্যন্ত ভালোবাসা ছিল। দ্য কর্নেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউই, অর্থাৎ কর্নেল হিউইকে প্রচণ্ড পছন্দ করতেন, খুব ভালোবাসতেন। বাট উড নট হিয়ার অফ এনি এঙ্গেজমেন্ট, কিন্তু তিনি এঙ্গেজমেন্ট বা বিবাহের বিষয়ে তিনি কিছু শুনতে চাইতেন না। অর্থাৎ কর্নেল হিউইকে পছন্দ করতেন, কর্নেলের যে মেয়ে যাকে হিউই ভালোবাসত সেই কর্নেল হিউইকেও পছন্দ করতেন, কিন্তু তিনি বিবাহের ব্যাপারে কিন্তু কোনো কথা শুনতে চাইতেন না বা পছন্দ করতেন না। কোন বাবাই বা চাইবেন যে তার মেয়ের সঙ্গে এমন একজন যুবকের বিয়ে হোক যার কোনো ইনকামই নেই, সে বেকার। মোটামুটি তো একটা সংসারের ইনকাম করার জন্য কিছু তো টাকা পয়সা দরকার, সেটুকু যদি কারোর না থাকে, তার যদি পার্মানেন্ট একটা ফিক্স যদি ইনকাম না থাকে, সেক্ষেত্রে দেওয়া সম্ভব নয়। যে কোনো বাবার ক্ষেত্রেই এটা হয়ে থাকে, তো সেটা কর্নেলের ক্ষেত্রেও ঘটেছে। এইভাবে আমরা 28 পাতার যে গল্পটি সেটিকে শেষ করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পার্টটিকে নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো এবং সঙ্গে থেকো।